মাধ্যমিক 2026-এর ভাই বোনরা, আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞান এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 101 এবং 102 এই দুটি পেজের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলোর একেবারে সঠিক সমাধান নিয়ে আমরা আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। পারলে অবশ্যই তোমাদের টেস্ট পেপারটি খুলে নিয়ে 101 পেজ খুলে নাও এবং সেখানে তোমাদের ভৌত বিজ্ঞানের এই পেজটি খোলো। যে প্রশ্নগুলো উত্তর আমি বলে দিচ্ছি সেগুলো সঠিকভাবে দাগ দাও এবং এসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই খাতায় লিখে নাও এবং জিনিসগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো প্রথম আমাদের প্রশ্ন 15টি যে এমসিকিউ থাকে সেই প্রথম প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন থাকে? অ্যাকচুয়াল যে উত্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারে, কিন্তু যেহেতু এখানে অপশনটা নেই সেক্ষেত্রে আমরা সঠিক উত্তরটা করে নিয়েছি থার্মোস্ফিয়ার। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, উত্তরটা হবে অপশন ডি সিএফসি। 3 নম্বর প্রশ্ন 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? এইটা আমাদেরকে করতে হবে। তো এটা কিভাবে করব? NH3 অর্থাৎ অ্যামোনিয়া কিভাবে আমরা তৈরি করছি? তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে আমাদের তৈরি হয় NH3। এবার আমরা কি করব? ব্যালেন্স করব। নাইট্রোজেন কটা আছে? দুটো আছে, তাহলে আমরা এর আগে 2 বসিয়ে দিলাম। যখনই 2 বসিয়ে দিলাম দেখো হাইড্রোজেন কটা হয়ে গেল? 3 দুগুণে 6টা। তাহলে আমরা এই দিকের বাম দিকের যে হাইড্রোজেন H2 রয়েছে তার আগে আমরা 3 বসিয়ে দেবো, তাহলে 3 দুগুণে 6টা হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এবার নাইট্রোজেনের ভর আমরা কত জানি? 14 ইন্টু 2, তাই তো, মানে হচ্ছে 28 গ্রাম। আর এদিকে কত মোল অ্যামোনিয়া আছে? 2 মোল। তাহলে 2 মোলের ভরটা যদি 28 গ্রাম হয়, আমাকে প্রশ্ন বলেছে 4 মোলের ভর কত? তাহলে 4 মোলের ভর নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, অর্থাৎ 28 ইন্টু 2 মানে 56 গ্রাম। ঠিক আছে। তো এটা সঠিক উত্তরটা হবে আমাদের অপশন ডি 56 গ্রাম। 4 দাগের প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয়, এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? এটাও বোঝার অঙ্ক। তো বাষ্প ঘনত্ব মানে হচ্ছে ডি, যেটা আমাদেরকে দিয়েছে 8। তাহলে আমরা প্রথম আণবিক ভরটা বের করব, কত হবে? 2 গুণিত 8 সমান কত? 16, তাই তো, 16 গ্রাম। তাহলে এই 16 গ্রামটা কত আয়তনের ভর হয়? সবসময় মনে রাখবে 22.4 লিটারের ভরটা হয় 16। ঠিক আছে, নিজের আণবিক ভরটা। তাহলে 11.2 বলেছে, তাহলে নিশ্চয়ই অর্ধেক হবে। 16 অর্ধেক কত হবে? 8 গ্রাম হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি 8 গ্রাম। এরপর 5 দাগের প্রশ্ন, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? তো এটা সঠিক উত্তর তোমাদের হবে 0°C, অপশন সি। চলে যাবো পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্ন। বলা হচ্ছে কাঁচ নির্মিত কোন লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? উত্তরটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর, অপরিবর্তিত থাকে। এবার হচ্ছে তোমাদের 7 দাগের প্রশ্ন, বিক্ষেপিত আলোর তীব্রতা আই তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্ক কি? এটা বিজ্ঞানের র্যালের সূত্র। তো সেই সূত্র অনুযায়ী অপশন ডি টা হবে সঠিক উত্তর, আই ভ্যারিস 1/λ⁴, অর্থাৎ চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। শর্ট সার্কিট যদি হয় আর এর মান কত? আর সমান কত হবে? আর সমান 0 হবে। শর্ট সার্কিট হলে রোধ 0 হয়। 9 দাগের প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? উত্তরটা হবে অপশন এ ওয়াট। তড়িৎ ক্ষমতার এসআই একক কি হয়? ওয়াট। চলে যাচ্ছি পরবর্তী পেজ 102 নম্বর পেজ, এবং 102 নম্বর পেজের প্রথম প্রশ্ন 10 নম্বর, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহার হয়, উত্তরটা হবে অপশন ডি ভারী জল, D2O। 11 দাগের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে আছে, 18 নম্বর শ্রেণী, একদম শেষের শ্রেণীতে আছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন, আয়নীয় জরুরি ক্ষেত্রে প্রযোজ্য হল, আয়নীয় জরুরি ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অপশন বি সংকেত ওজন। ঠিক আছে। 13 দাগের প্রশ্ন, HNO3 এর শিল্পর প্রস্তুতিতে NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইড দিয়ে হলো, সঠিক উত্তর হবে অপশন ডি NO। 14 দাগের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু। ঠিক আছে, পিটি আছে, জিঙ্ক হবে। ঠিক আছে, পিবি আছে, তো এটা এখানে জিঙ্ক আছে, তো আমরা অপশন ডি এর সঠিক উত্তর করব জিঙ্ক। 15 দাগের প্রশ্ন, অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হলো, সঠিক উত্তর হবে হাইড্রোজেন। অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর তার আগে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা যৌগ উৎপন্ন হবে। ঠিক আছে, লবণ যৌগ উৎপন্ন হবে, তার সাথে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে। এই গেল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। এবার আমরা আসবো তোমাদের এসএকিউ প্রশ্নের উত্তরে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা চাইলে খাতায় অবশ্যই লিখে নিতে পারো।
প্রথম প্রশ্ন আছে 2-1, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? উত্তরটা হবে মেসোস্ফিয়ার। ঠিক আছে, উত্তর লিখবে মেসোস্ফিয়ার। অথবা দিয়ে আছে ওডিএস এর পূর্ণ রূপটি কি? এটা হবে, ওডিএস এর পুরো নাম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। আমি লিখে দিচ্ছি, দেখো লিখে নাও। ওজোন, OZONE, ওজোন ডিপ্লেটিং, DEPLETING, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, SUBSTANCES, সাবস্টেন্সেস। ঠিক আছে, তাহলে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস হচ্ছে ওডিএস এর পুরো নাম। ঠিক আছে, এরপর হচ্ছে 2-এর প্রশ্ন, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? এটা সঠিক উত্তরটা তোমাদের হবে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, এটা তোমার হবে নাইট্রোজেন গ্যাস। বিদ্যুৎ ক্ষরণের সময় এনও দেখা যায়, নাইট্রোজেন গ্যাস এটা ভাঙে। ঠিক আছে, এটা তুমি এনও করতে পারো, এনও করবে। ঠিক আছে, এনও, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 3-এর প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্যি নাকি মিথ্যা লেখো। খুব উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা মিথ্যা হবে, কারণ উচ্চ চাপ নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় এরকম আচরণটা করে। ঠিক আছে, নিম্ন চাপ উচ্চ উষ্ণতায়, তাহলে এটা ভুল হবে। তারপরটা দেখো 2-4টা বলেছে আহ যে 1 গ্রাম জল, 1 গ্রাম জলে অণুর সংখ্যাটা কত হবে? তো দেখো আমরা জানি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। এটা 18 গ্রাম জল। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 18। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, হিসাব করো, কাটাকুটি করো, তাহলে যেটা আসবে সেটাই তুমি উত্তর করবে। ঠিক আছে, 5-এরটা বলেছে সত্য নাকি মিথ্যা, হিরে তাপের কুপরিবাহী অধাতু। এটা মিথ্যা হবে, কারণ হিরে তাপের সুপরিবাহী ধাতু। আচ্ছা, অধাতু। ঠিক আছে, তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। এটা সত্য হবে। 6-এর প্রশ্ন বলা হচ্ছে যে কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এটা মনে রাখবে, উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব, দেখো প্রতি ক্ষেত্রে সৎ হয়, তবে একটা ক্ষেত্রে অসৎ হয়। কখন? যদি বস্তুর যে দূরত্বটা, ঠিক আছে, বস্তুর যে দূরত্ব সেটা যদি ফোকাস দৈর্ঘ্যের থেকে কমে থাকে। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্ব থাকে, মানে যতটা ধরো ফোকাস দৈর্ঘ্য আমার, তার থেকে যদি কম দূরত্বে কোনো বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে বস্তুর যে প্রতিবিম্ব সেটা অসৎ হয়। 7-এর প্রশ্ন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভরশীল? তো আমরা কি জানি যে মিউ সমান C/V। ভিটা হচ্ছে এখানে কোনো মাধ্যমের আলোর বেগ, আর মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তো সিটা আমার ধ্রুবক, তাহলে সি যদি সি কে যদি আমরা তুলে দিই, তাহলে মিউ সমান 1/v। ঠিক আছে, মানে সি কে তুলে দিলে ভ্যারিস হয়ে যাবে, তাহলে মিউ ভ্যারিস 1/v, মানে দুটো পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে তুমি বলতে পারো যে কোনো মাধ্যমে আলোর বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে প্রতিসরাঙ্ক হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে আর্থ তার কি রঙের হয়? উত্তরটা হবে সবুজ রঙের বা হলুদ রঙের হয়। 9-এর প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধ পরিবাহী রোধাঙ্ক কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 10-এর প্রশ্ন। এখানে দেখো দিয়েছে একটা মৌল দিয়েছে, মৌলটির N/P এর মান বের করতে বলেছে। এন মানে নিউটন, পি মানে প্রোটন। তো কি করে বের করবো? প্রথমে আমাকে নিউটন বের করতে হবে। নিউটন কি করে বের করবো? 225 ভর সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যাটা আমরা বাদ দেবো, প্রোটন সংখ্যাটা। ঠিক আছে, 225 মাইনাস 90 বাই আমাদের কত হচ্ছে 90। তাহলে 225 থেকে যদি আমরা 90 বাদ দিই, তাহলে আমাদের হয় 135/90। 135/90 এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 1.5। ঠিক আছে, 1.5। তার মানে এর N/P এর মান হচ্ছে 1.5। এবার হচ্ছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। এই বিক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো কত আছে 14C6, এখান থেকে আমাদের তো 14N4। তাহলে দেখো নিচে উপরের গুলো দেখো সেম আছে, বসানো, নিচের গুলো দেখো 2 কিন্তু বেড়েছে। ঠিক আছে, 2 বেড়েছে। কখন বাড়ে? বিটা নিঃসরণ হয়, একটা বিটা নিঃসরণের জন্য 1 বাড়ে, দুটো বিটা নিঃসরণের জন্য আমার কি বাড়বে? 2। দুটো বিটা মানে এটা ইলেকট্রন কণার স্রোত, তাহলে আমি E-1 এখানে লিখে দেবো ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়াটা আমার সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমাদের ম্যাচিং আছে। ঠিক আছে, ম্যাচিং তোমরা প্রত্যেকে পারবে, একটু একটু যদি বুদ্ধি খাটাও। 4টে ম্যাচিং এক্ষেত্রে আছে, থাকে প্রত্যেকবারই 4টেই থাকে। তো এসে প্রথম দেখো নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস। তো নোবেল গ্যাস কোনটাকে বল? নোবেল গ্যাস কোনটা? রেডনটা। ঠিক আছে, অপশন বি। ইনভার হচ্ছে একটা সংকর ধাতু। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে CS। আর এটা হচ্ছে একটা কার্বন বিজারণ বিক্রিয়া। ম্যাচিং হয়ে গেল। এবার আসবো আমরা 12 দাগে। ঠিক আছে, তো 12 দাগের যে প্রশ্নটি আছে দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? উত্তর হবে 2। কিভাবে হবে?
তুমি একটা যে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতু নাও, যেমন ধরো ম্যাগনেসিয়াম Mg, এটাকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 2,8,2, তাহলে সর্বস্থিতিক ইলেকট্রন সংখ্যা আছে 2। তাহলে এই ইলেকট্রনটাকে যদি ত্যাগ করে দেয় এই দুটো ইলেকট্রনকে, তাহলে সে কিন্তু সুস্থিত হয়ে যাবে। তাহলে এই যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো মানে যোজ্যতা কত দাঁড়াচ্ছে 2। তাহলে আমি লিখতে পারি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা 2। এরপর 13 দাগে দেখো একটি সময়ী যৌগের উদাহরণ দাও যেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী। উত্তর হবে LiH। অথবা দিয়ে প্রশ্ন আছে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে? উত্তর হবে ফ্লোরিনের আছে F। এরপর 14 দাগের প্রশ্ন NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। উত্তরটা হবে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া। এর সংকেত যেটা হচ্ছে সেটা হচ্ছে NH2CONH2, এটা ইউরিয়ার সংকেত। এরপর হচ্ছে 15 দাগের প্রশ্ন মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার হয়? এটারও উত্তর হবে ইউরিয়া। 16 দাগের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? উত্তর হবে বিজারণ। ঠিক আছে, অ্যানোডে হচ্ছে জারণ আর ক্যাথোডে বিজারণ। অথবা দিয়ে প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, এটা সত্য। 17 দাগের প্রশ্ন প্রোটিনের মনোমার কি? তো আমরা জানি প্রোটিনের যে মনোমার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে লিখবো আমরা, দেখো আমি বলে দিচ্ছি, লেখো তোমরা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে। আর একটা আজকে ভিডিওর শেষ প্রশ্নটা হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত। তো দেখো ইথেন আছে, তার মধ্যে দুটো কার্বন হবে নিশ্চয়ই, একটা কার্বন দুটো কার্বন। এবারে 1122 আছে, তাহলে আমি এটাকে 1 নম্বর কার্বন দিলাম, এটাকে 2 নম্বর কার্বন দিলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর কার্বনের সাথে দেখো 1122 আছে মানে কি টেট্রাব্রোমো আছে, মানে দুটো কার্বনের সাথে দুটো দুটো করে মোট 4টি ব্রোমিন লাগবে। তাহলে এই প্রথম কার্বনের সাথে যদি দুটো ব্রোমিন লাগে আর একটা যদি বন্ধ দিয়ে আমরা যুক্ত করি, মোট 3টি হলো। আর একটা হাইড্রোজেন আমাকে দিতে হবে কারণ এর যোজ্যতা 4। তাহলে এর সাথে একটা ব্রোমিন আমরা দেবো, এইদিকে একটা ব্রোমিন দেবো। ঠিক আছে, আর 2 নম্বর কার্বনের সাথে কি করবো, একটা ব্রোমিন দেবো আর একটা ব্রোমিন আমরা দেবো। তো তোমরা সংকেতটা এইভাবে লিখতে পারো, অথবা বইয়ে দেখবে একটু অন্যরকম দেওয়া আছে, তুমি সেটাও লিখতে পারো, তোমার যেটা সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ভিডিওর সম্পূর্ণ প্রশ্ন এসিকিউ এবং এমসিকিউ ভৌত বিজ্ঞানের সমাধান। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। এই যে প্রশ্নগুলি আমি সমাধান করলাম তার মধ্যে যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্নের উত্তর তোমার মনে হচ্ছে একটু আলাদা হতে পারে, কোনো জায়গায় একটু ভুল হয়েছে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে, সর্বপ্রথম জানাবে সেটা। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্যান্য পেজগুলির সমাধানের সাথে। এর আগেও আমি যে সমস্ত পেজগুলি সমাধান দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। আজকের ভিডিও তবে এ পর্যন্তই।